শুভ সকাল বন্ধুরা। আজ হলো 10 জুলাই, 25 আষাঢ়, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মিজোরামে ভারী বৃষ্টির প্রভাব, বিপদসীমার উপরে বইছে দলেশ্বরী ও কাটাখাল। শিলচরের আলমবাগে 112 পিস নকল সোনা উদ্ধার, আটক এক। বিজেপিতে যোগ দিয়েই বড় দায়িত্ব, রাজ্যসভার জন্য মনোনীত সুস্মিতা দেব। টিলা কেটে মাটি বিক্রি, বাড়ির অংশদশে ক্ষতিগ্রস্ত, রাজনগরে বিপাকে 4 পরিবার। শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের জন্য আবেদন দাখিল করতে পোর্টাল খুলে দিয়েছিল সরকার। প্রাদেশিকরণের জন্য 25,000 শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন, টিউটরে শিথিলতা নয়, মামলার নিষ্পত্তিতে প্রধান শিক্ষক অধ্যক্ষ নিয়োগ। জনগণনার পর ফের রেশন কার্ড, ক্যান্সার রোগীদের জন্য ব্যবস্থা, ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যে 70,31,300 পরিবারের রেশন কার্ড, সুবিধাভোগী 2,28,64,157। ভরিবন গান্ধাই মুখে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত দক্ষিণ করিমগঞ্জ। যাত্রাপুর রোডে কোমর জল, জলের তলায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, বীজতলা। বন্যার দ্বার প্রান্তে শ্রীভূমি, বিপদসীমা ছাড়ালো লঙ্গাই ও সিংলা, ফুসছে কুশিয়ারা। জেলা জুড়ে 4 দিনের হলুদ সতর্কতা। এবং সর্বশেষ খবরটি হলো লালার 3 শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বিভাগ চালুর দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বিধায়ক মিলন দাস। এবারে শুনুন বিস্তারিত খবর। মিজোরামে টানা ভারী বৃষ্টিপাতের জেরে হাইলাকান্দি জেলার দলেশ্বরী ও কাটাখাল নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত থেকে 2 নদীতেই জল বাড়তে থাকায় জেলার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দলেশ্বরী নদীর গালমুড়া ঘাটে জলস্তর ছিল 29.65 মিটার। রাত 8টায় তা বেড়ে 29.66 মিটারে পৌঁছায়। বর্তমানে নদীটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উল্লেখ্য, গালমুড়া ঘাটে দলেশ্বরী নদীর বিপদসীমা 28.05 মিটার। অন্যদিকে কাটাখাল নদীর মাটিজুরি ঘাটেও জলস্তর উদ্বেগজনক হারে বাড়ছে। সন্ধ্যা 7টায় সেখানে জলস্তর ছিল 20.81 মিটার, যা রাত 8টায় বেড়ে 20.87 মিটারে পৌঁছেছে। অর্থাৎ মাত্র 1 ঘন্টায় 6 সেন্টিমিটার জল বৃদ্ধি পেয়েছে। মাটিজুরি ঘাটে কাটাখাল নদীর বিপদসীমা 20.27 মিটার। 2 নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নদীতে নেমে কাঠ, বাঁশ বা মাছ ধরতে না যাওয়ার, বৈদ্যুতিক লাইনের নিচে অবস্থান না করার এবং প্রয়োজন ছাড়া নদীর তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো শিলচরের আলমবাগ এলাকায় অভিযান চালিয়ে 7.23 কেজি ওজনের 112 পিস নকল সোনার টুকরো উদ্ধার করেছে কাছাড় পুলিশ। এই ঘটনায় চিবিটাবিসিয়া 5ম খণ্ডের আশিস কুমার রায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে প্রতারণা চক্রের সম্ভাব্য যোগসাজশ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আলমবাগ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে মোট 112 পিস নকল সোনার টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় 7.23 কেজি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাধারণ মানুষকে আসল সোনার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই নকল সোনাগুলি বাজারজাত করার পরিকল্পনা ছিল। কাছাড় পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং এর নেটওয়ার্ক কতটা বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে ঘটনার পর সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে পুলিশ। সোনা বা অন্য কোনো মূল্যবান ধাতু কেনার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেবলমাত্র অনুমোদিত ও বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকেই সোনা কেনার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক লেনদেন বা প্রতারণার তথ্য পেলে দ্রুত নিকটবর্তী থানায় অথবা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কাছাড় পুলিশ। পুলিশের মতে, জনসচেতনতা বৃদ্ধি পেলেই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড অনেকাংশে রোধ করা সম্ভব।
পরবর্তী খবরটি হলো বিজেপিতে যোগ দিয়েই বড় দায়িত্ব, রাজ্যসভার জন্য মনোনীত সুস্মিতা। রাজনীতির ময়দানে নতুন চমক। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পরে বড় রাজনৈতিক দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বিজেপির পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রের দাবি, উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে সুস্মিতা দেবের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই রাজ্যসভার মনোনয়ন পাওয়াকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, সুস্মিতা দেব দীর্ঘদিন কংগ্রেসে থাকার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং পরে রাজ্যসভার সাংসদ হন। সাম্প্রতিক সময়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনারই অবসান ঘটিয়ে তাকে রাজ্যসভার জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও বিজেপির দাবি, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে এনে দলকে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য। এদিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাজ্যসভার নির্বাচনে সুস্মিতা দেবের জয় কার্যত নিশ্চিত বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত। পরবর্তী খবরটি হল দলাই উপজেলার রাজনগর খুলিচূড়া গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকায় টানা বর্ষণের জেরে ভয়াবহ ভূমিধসের ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন 4টি দরিদ্র পরিবার। ইতিমধ্যে একটি বসতবাড়ির বড় অংশ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আরও 3টি বাড়িতে বড় বড় ফাটল দেখা দেওয়ায় সেগুলিও যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে অনেকেই বাড়িঘর ছেড়ে প্রতিবেশীদের আশ্রয়ে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন রহিমউদ্দিন লস্কর, কমরুল ইসলাম, শরীফা বেগম ও সৈফুদ্দিন। তাদের অভিযোগ, গত শুকনো মরশুমে বসতবাড়ির সংলগ্ন টিলা থেকে প্রায় 20 ফুট গভীর করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়। সে সময় তারা এবং গ্রামের প্রবীণরা গভীর খননের বিরোধিতা করে সম্ভাব্য ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছিলেন, কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মাটি কাটার কাজ চলতে থাকে বলে অভিযোগ। পরিবারগুলির দাবি, টানা বর্ষণের ফলে সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে। টিলার বড় অংশ গাছপালা সহ ধসে পড়েছে। একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাকি 3টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ফলে যে কোনো সময় আরও বড় ধরনের ভূমিধসের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ি ধসে যাওয়ার আশঙ্কায় দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন পরিবারের এক প্রবীণ সদস্য। গত মঙ্গলবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে তার মৃত্যুর সঙ্গে ভূমিধসের ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা প্রশাসনিক বা চিকিৎসাগতভাবে নিশ্চিত করা যায়নি। পরিবারের দাবি, দীর্ঘদিনের উদ্বেগ তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছিল। জানা গেছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অধিকাংশই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়িতে বসবাস করতেন। সেই বাড়িগুলিও এখন ভূমিধসের মুখে পড়ায় মাথা গুঁজার একমাত্র আশ্রয় হারানোর আশঙ্কায় দিন কাটছে তাদের। পরবর্তী খবরটি হলো, শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের জন্য আবেদন দাখিল করতে পোর্টাল খুলে দিয়েছিল সরকার। সেখানে হাজার হাজার আবেদন জমা পড়ার তথ্য বিধানসভায় প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। 6,163টি নিম্ন প্রাথমিক স্কুল, 10,101টি উচ্চ প্রাথমিক স্কুল, 5,733টি হাই স্কুল এবং 1222টি সিনিয়র সেকেন্ডারি স্কুল, 201টি হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং 1,498টি অপ্রাদেশিক ডিগ্রি কলেজ প্রাদেশিকীকরণের জন্য আবেদন করেছে পোর্টালে। শিক্ষামন্ত্রীর আশ্বাস, আইন অনুযায়ী উপযুক্ত সময়ে ব্যবস্থা নেবে সরকার। বৃহস্পতিবার বিধানসভার শিক্ষা বিভাগের উপর বিধায়কদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের দাবি উত্থাপিত হয়। টিউটরদের পারিশ্রমিক বৃদ্ধি করার দাবিও করেন বিরোধী বিধায়করা। তাছাড়া প্রাদেশিকীকরণ আইন কিছুটা শিথিল করে হলেও প্রাদেশিকৃত স্কুলে টিউটরদের চাকরি প্রাদেশিকৃত করার দাবিও উঠে, কিন্তু শিক্ষামন্ত্রী তাতে সায় দেননি। তাছাড়া হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক অধ্যক্ষ নিয়োগের দাবি করা হয়। বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাব দিয়ে শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, 2025 সালে প্রাদেশিকীকরণ আইন সংশোধন করার পর
অপ্রাদেশিক স্কুল থেকে আবেদন দাখিলের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছিল। তাতে বৃহৎ সংখ্যক আবেদন জমা পড়েছে। 6,163টি নিম্ন প্রাথমিক স্কুল, 10,101টি উচ্চ প্রাথমিক স্কুল, 5,733টি হাই স্কুল এবং 1,222টি সিনিয়র সেকেন্ডারি স্কুল, 201টি হাইয়ার সেকেন্ডারি স্কুল এবং 1,498টি অপ্রাদেশিক ডিগ্রি কলেজ প্রাদেশিকরণের জন্য আবেদন করেছে পোর্টালে। তবে আইন মেনে সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে উপযুক্ত সময়ে। প্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে টিউটরদের বেতন বৃদ্ধির দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রাদেশিকরণ আইনেই টিউটরদের বেতন নির্ধারণ করা হয়েছে। তবে সরকার সেই আইন সংশোধন করে টিউটরদের বেতন প্রতি বছর 6% বৃদ্ধির ব্যবস্থা করেছে। ফলে আইন মেনে প্রতি বছর নিয়মিতভাবে 6% করে বেতন বৃদ্ধি হয় টিউটরদের। প্রাদেশিকরণ আইন কিছুটা শিথিল করে হলেও প্রাদেশিকৃত স্কুলে টিউটরদের চাকরি প্রাদেশিকীকৃত করার দাবি উঠে। তবে শিক্ষামন্ত্রী জবাব দেন, 2012 সালে টেট চালুর পর থেকে গুণগত মান থাকা শিক্ষক পাচ্ছে রাজ্য। এনসিটির নিয়ম মেনে শিক্ষকের যোগ্যতা নির্ধারণ করা হয়, ফলে এখানে আপোষ করা সম্ভব নয়। পরবর্তী খবরটি হলো, জনগণনার পর ফের রেশন কার্ড ক্যান্সার রোগীদের জন্য ব্যবস্থা, বললেন মন্ত্রী কৌশিক। রাজ্যে রেশন কার্ডের সুবিধাভোগীর সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে 2.61 কোটি। ফলে এর চেয়ে বেশি রেশন কার্ড আর দেওয়া সম্ভব নয়। তবে জনগণনার পর কেন্দ্র সুবিধাভোগীর সর্বোচ্চ সীমা বৃদ্ধি করলে নতুন করে আরও রেশন কার্ড বিতরণ করা যাবে। বৃহস্পতিবার বিধানসভা এই তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী কৌশিক রায়। তবে ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগীদের জন্য জেলা আয়ুক্তের মাধ্যমে রেশন কার্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার বিধানসভায় খাদ্য দপ্তরের প্রশ্নের জবাব দিচ্ছিলেন কৌশিক রায়। কংগ্রেস বিধায়ক আব্দুল সুবহান আলীর প্রশ্নের জবাবে তিনি জানান, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রাজ্যের মোট 70,31,300টি পরিবারের রেশন কার্ড রয়েছে। এতে সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে 2,28,64,167 জন। খাদ্যমন্ত্রী বিধানসভায় জানান, গত 3 বছরে প্রায় 60 লক্ষ অযোগ্য সুবিধাভোগী বাতিল করা হয়েছে। তবে 2024 সালে 45 লক্ষ সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হয়েছে রেশন কার্ডে। তাছাড়া 2025 সালের জানুয়ারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও 19 লক্ষ সুবিধাভোগী। এরপর গত জানুয়ারি প্রতিটি বিধানসভা কেন্দ্রে সমান হারে 4,000 করে সুবিধাভোগী অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কংগ্রেস বিধায়ক অভিযোগ করেন, এমন অনেক পরিবার রয়েছে যেখানে 4-5 জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু বাদ পড়ে গেছেন কয়েকজন। তাছাড়া একই পরিবারের সদস্যকে অন্য পরিবারে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে চাল থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই ধরনের ত্রুটি দূর করতে হবে এবং রেশনের আওতার বাইরে থাকা লোকদের রেশন কার্ড দিতে হবে। তবে খাদ্যমন্ত্রী জানান, প্রতিটি কেন্দ্রে 4,000 করে সুবিধাভোগী অন্তর্ভুক্ত করার আগে ভেরিফিকেশন কমিটি সব খতিয়ে দেখেছে। এরপর স্ক্রুটিনি কমিটি কাজ করেছে, ফলে এই ধরনের ত্রুটি থাকার কথা নয়। তাছাড়া 2011 সালের জনগণনা অনুযায়ী রাজ্যে রেশন কার্ডের সুবিধাভোগীর সর্বোচ্চ সীমা কেন্দ্রীয় সরকার বেঁধে দিয়েছে 2.61 কোটি। ফলে এর চেয়ে বেশি রেশন কার্ড আর দেওয়া সম্ভব নয়। তবে জনগণনার পর কেন্দ্র সুবিধাভোগীর সর্বোচ্চ সীমা বৃদ্ধি করলে নতুন করে আরও রেশন কার্ড বিতরণ করা যাবে। কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার প্রশ্ন করেন, ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগীদের চিকিৎসার জন্য রেশন কার্ডের প্রয়োজন হয়, কিন্তু এই প্রক্রিয়া এত দীর্ঘ যে সময় মতো পাওয়া যায় না। তবে খাদ্যমন্ত্রী জানান, ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগীদের জন্য জেলা আয়ুক্তের মাধ্যমে রেশন কার্ড পাওয়ার ব্যবস্থা রয়েছে। বড় জেলার ক্ষেত্রে 1,000 এবং ছোট জেলার ক্ষেত্রে 500 রেশন কার্ড দিতে পারেন জেলা শাসক। তাই ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগীরা জেলা আয়ুক্তের মাধ্যমে আবেদন করলে সেটা কমিশনারের কার্যালয়ে আসবে। সেখান থেকে মাত্র একদিনেই দেওয়া হবে রেশন কার্ড। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।